গল্প বলার ঠেকমা নেই, গালে গপ্প ভালো লাগার রেশমা নেই, গালে গপ্প চেনা পাচেনা কাহিনী ভাষায় বোনা, বন্ধু তার ভাষা খুঁজে নে, গাল গপ্প গাল গপ্প গাল গপ্প। গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠব গালগপ্পে, সবাই একসঙ্গে। গালগপ্প গালগপ্পে এখনকার গল্প জয়ন্ত মানিক জুটির বনসাই রহস্য। রচনা হেমেন্দ্র কুমার রায়, আবহ বিশ্বদীপ বিশ্বাস, শব্দগ্রহণ অপু আইচ, গল্পের অডিও রূপান্তর ও সামগ্রিক পরিকল্পনায় আমি দীপঙ্কর। শুনছেন বনসাই রহস্য। আগরপাড়ায় গিয়েছিলুম প্রাক বিবাহ অনুষ্ঠান আশীর্বাদের আমন্ত্রণ রক্ষা করতে, আমি আর জয়ন্ত। মনে ছিল আসন্ন মিলনোৎসবের বিমল আনন্দ, আবহাওয়াও ছিল প্রসন্ন। কিন্তু হঠাৎই রাত ৯টা-১০টা নাগাদ আকাশ বাতাস আচম্বিতে প্রসন্নতা ভুলে করলে বিদ্রোহ ঘোষণা। দেখা গেল কালো আকাশে বিদ্যুতের ছিনিমিনি খেলা, আর শোনা গেল ঝড়ের ক্রুদ্ধ গর্জন। তারপরেই নামল মুষলধারায় বৃষ্টি। কিন্তু আমরা এর মধ্যে বিশেষ কোনো অঘটনের ইঙ্গিত তখন পেলুম না। বৈশাখ তো ঝড় জলেরই মাস। প্রকৃতির এই খ্যাপামি থামল রাত ১টার পরে। গ্রামের অলিতে গলিতে কলকল শব্দে জেগে উঠল অস্থায়ী নদী। এর মধ্যে ঝাঁপিয়ে পড়লে আমাদের মোটরযান যে নৌযানের কর্তব্য পালন করতে রাজি হবে না, এ অনুমান করা কঠিন নয়। কিন্তু এ নিয়ে আমাদের কারোরই কোনো মাথা ব্যথা ছিল না, কারণ এসেছি আমাদের এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে। পরদিন সকালে ঝলমলে রোদ, পরিষ্কার নীল আকাশ। গত রাতের দুর্যোগের আভাস আর কোথাও নেই। রাস্তার জমা জল নেমে গেছে চোখের আড়ালে। আমি এক মনে মোটর গাড়ি চালিয়ে যাচ্ছি। পাশে জয়ন্ত, সামনেই ব্যারাকপুর ট্রাঙ্ক রোড। হঠাৎ জয়ন্ত বলে উঠল, গাড়িটা থামাও মানিক। গাড়ি থামালুম। ব্যাপার কি? জয়ন্ত আঙুল দেখিয়ে বলল, মাঠের ওই গাছটার নিচে সন্দেহজনক কিছু একটা দেখা যাচ্ছে মনে হচ্ছে। সন্দেহজনক? হ্যাঁ, মনে হচ্ছে একটা মানুষ জামা কাপড় পরেই ভিজে মাটির ওপর শুয়ে বা ঘুমিয়ে আছে। স্বাভাবিক নয়। কি করতে চাও? তদারক। জয়ন্ত গাড়ি থেকে নেমে মাটির ওপর দিয়ে হনহন করে কয়েক পা এগিয়ে গিয়ে গাছতলায় দাঁড়ালো। তারপর সচকিত গলায় চেঁচিয়ে আমাকেও ডাকল, মানিক, দেখে যাও। আমিও কৌতূহলী হয়ে দ্রুত এগিয়ে গেলুম। গাছতলার ভিজে জমি মাটির ওপর চিত হয়ে শুয়ে আছে একটা লোক। কিন্তু তাকে ঘুমন্ত বলে সন্দেহ করার উপায় নেই, কারণ তার জামার বুক পকেটের কাছটা রক্তে লাল হয়ে আছে। বুঝতে পারলুম এটা মৃতদেহ। লোকটির চেহারা সুন্দর,
এবং সম্ভ্রান্ত। বয়স 26-27-এর বেশি নয়। সুগঠিত দেহ, ফর্সা সুশ্রী, চোখ নাক চোখা চোখা। জামা কাপড় জুতোয় শৌখিনতার চিহ্ন। পাঞ্জাবির ওপরে মুক্তোর বোতাম বসানো। বুকের কাছে গুটিয়ে থাকা বাঁ হাতের মাঝের আঙুলে একটা হীরের আংটি সূর্যের আলোয় ঝলমল করছে। জয়ন্ত মাটির ওপর বসে পড়ে খুঁটিয়ে দেখতে লাগল। মৃতের ডান হাতখানা ছড়িয়ে পড়েছিল। সেই হাতের মুঠোর ভেতর থেকে গাছের ডালের মতো কিছু একটা জিনিস বেরিয়ে আছে। পকেট থেকে আতস কাঁচখানা বার করে জয়ন্ত মৃতদেহের হাতের মুঠোর ওপর ধরে অনেকক্ষণ চুপ করে বসে রইল। তারপর দাঁড়িয়ে উঠে বলল, মানিক, আমি এখানেই থাকি। তুমি গাড়ি নিয়ে থানায় গিয়ে খবরটা দিয়ে এসো। ব্যাপারটা ইন্টারেস্টিং। মনে হচ্ছে হয়তো অভাবিতভাবেই আমাদের একটা খুনের মামলার সাথে জড়িয়ে পড়তে হবে। থানায় যাব বলে মোটরের দিকে এগুতে এগুতে ভাবতে লাগলুম, চুম্বক লোহাকে না টেনে পারে না। খুনের মামলা সর্বদাই যেন জয়ন্তর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চায়। সদল বলে ঘটনাস্থলে এসে হাজির হলেন স্থানীয় থানার ইন্সপেক্টর সুজন সেন। ইনি আমাদের খুব একটা সুনজরে দেখলেন না, কারণ এর আগে আর কোনো মামলায় এর সঙ্গে আমাদের মোলাকাত হয়নি। ইনি আমাদের অপরিচিত। পুলিশে কিছুকাল কাজ করার পর থেকেই দেখেছি অধিকাংশ লোকেদেরই ভুঁড়ি বাড়তে শুরু করে। এর রহস্য যে কি তা আমার জানা নেই। সুজনবাবুরও বপুখানি রীতিমতো মেদপুষ্ট। মাথার চুল খাটো করে ছাঁটা, মস্ত মুখমণ্ডলে ছোট্ট দুটো কুতকুতে চোখ, পুরু ঠোঁটের দুপাশ দিয়ে ঝুলে পড়া জাঁতরেল গোঁফজোড়া সহজেই দৃষ্টি আকর্ষণ করে। গায়ের রং এমন যে অমাবস্যার রাতে দুহাত দূর থেকেও তিনি অদৃশ্য মানুষের ভূমিকায় অভিনয় করতে পারবেন। জয়ন্ত অপেক্ষা করছিল মৃতদেহের পাশেই। তার মুখের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে সুজনবাবু উদ্ধতভাবে বাজখাঁই গলায় জিজ্ঞাসা করলেন, আপনি কে? এখানে কেন? জয়ন্ত বিনীতভাবে বলল, আগে আমি লাশটাকে প্রথম দেখতে পেয়েছি। আপনার নাম? জয়ন্ত নিজের পরিচয় দিল। নিজের দুই ভুরু কপালের ওপর দিকে যথাসম্ভব তুলে সুজনবাবু বললেন, ও হ্যাঁ, মাঝে মাঝে আপনার নাম আমার কানে আসে বটে। শুনেছি আপনি নাকি ওই অ্যামেচার ডিটেকটিভ, শখের গোয়েন্দা। আগে নিজেকে আমি অপরাধ বিজ্ঞানের একজন শিক্ষার্থী বলেই মনে করি। সুজনবাবু হঠাৎ অতিশয় গম্ভীর হয়ে বললেন, যাকে ওসব ছেঁদো কথায় কাজ নেই, এখন আমি নিজের কাজ শুরু করি। এই আপনি মশাই আবার এই লাশ টাস নিয়ে ঘাঁটাঘাঁটি করেননি তো? আগে না। না, আসলে কি জানেন তো, নারীরা ঘাঁটাঘাঁটি করলে ওই সূত্রটুত্রগুলো সব নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ঠিকই বলেছেন। সুজনবাবু এদিক ওদিক দৃষ্টি নিক্ষেপ করতে করতে মৃতদেহের চারদিকটা একবার ঘুরে নিলেন। তারপর লাশের পাশে বসে পড়ে কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। তারপর মৃতের জামা কাপড় হাতড়াতে লাগলেন, কিন্তু একখানা চেক বই আর একটা ফাউন্টেন পেন ছাড়া আর কিছুই পাওয়া গেল না। সব দেখে শুনে নিয়ে তিনি বললেন, মোটামুটি অনেকটাই বোঝা যাচ্ছে। এটা যে খুনের মামলা তাতে কোনো সন্দেহ নেই। মৃত্যুর কারণ রিভলভারের গুলি। লাশের বুকে আর হাতে রয়েছে মুক্তোর বোতাম, হীরের আংটি আর সোনার হাত ঘড়ি। সুতরাং বোঝাই যাচ্ছে চুরি ছিনতাই করার জন্য কেউ একে খুন করেনি। লোকটা ধনী। পকেটে যখন চেক বই পেয়েছি তখন শনাক্ত করাও কঠিন হবে না। জয়ন্ত বলল, আরও একটা কথা বোঝা যাচ্ছে। কি কথা? ভদ্রলোককে এখানে খুন করা হয়নি। মুখ টিপে হেসে সুজনবাবু বললেন, তাই নাকি? এরা কি করে বুঝলেন? মাটির দিকে তাকিয়ে দেখুন, কোথাও এক ফোঁটা রক্তের দাগও নেই। কিন্তু গোয়েন্দা মশাই, কালকের ওই তুমুল বৃষ্টির পরও মাটিতে রক্তের দাগ থাকা সম্ভব কি?
তাহলে জামার ওপর রক্তের দাগটা রয়ে গেল কিভাবে? আরও একটা লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে, অমন তুমুল দুর্যোগের পরেও লাশের পরনের ধোপ দুরস্ত ইস্ত্রি করা জামা কাপড়ের ভাঁজ অক্ষত রয়ে গেল কিভাবে? জয়ন্তর যুক্তি শুনে সুজনবাবু মনে মনে কি ভাবলেন জানি না, কিন্তু মুখে একটা অবহেলার ভাব এনে বললেন, দেখুন, শখের গোয়েন্দার শৌখিন মতামত নিয়ে এখন আমার মাথা ঘামাবার সময় নেই। আপাতত এখানকার কাজ আমার শেষ। আগে লাশ শনাক্ত করি, তারপর অন্য কথা। এতক্ষণে মৃত ব্যক্তির মুষ্টিবদ্ধ হাতের দিকে ইন্সপেক্টর সুজনবাবুর নজর গেল। মুঠো খুলে গাছের ডালের ভাঙা অংশটা বার করে নিয়ে চোখের সামনে তুলে ধরলেন। জয়ন্ত হাসতে হাসতে বলল, কি দেখছেন? গাছের ডালের একটা টুকরো। কি গাছ? কোনো ছোট জাতের গাছ। মৃতের হাতে এটা এলো কেমন করে বলুন তো? সম্ভবত অন্তিমকালে মৃত ব্যক্তির হাতে ছিল কোনো একটা ছোট গাছ। হ্যাঁ, সেটাই ঠিক। গুলি খেয়ে মাটির ওপর যখন লুটিয়ে পড়ে, সেই সময় গাছের একটা ডাল ভেঙে হাতের মুঠোর মধ্যে থেকে যায়। একেবারে সঠিক অনুমান, কিন্তু ভালো করে তাকিয়ে দেখুন, ওরকম কোনো গাছের চিহ্ন পর্যন্ত এখানে নেই। এই ভাঙা ডালটায় কতগুলো পাতাও রয়েছে। বলতে পারেন ওটা কি গাছের ডাল? দেবদারুর মতো দেখতে লাগছে, কিন্তু দেবদারু তো হবে না। কেন দেবদারু হবে না কেন? দেবদারু অনেক বড় সড়ো গাছ, তার ডাল কিংবা পাতা এত ছোট হতে পারে না। চারা গাছ হলে তার পাতা ছোট হতে পারে, কিন্তু এটা কোনো চারা গাছের ডালও তো নয়। ঠিক, এটা চারা গাছের ডাল নয়, এটা হচ্ছে বনসাই। কিসাই? বনসাই। সেটা আবার কি বস্তু? আমার বিশ্বাস এই বনসাইয়ের মধ্যেই এই মামলার প্রধান সূত্র লুকিয়ে আছে। চলো মানিক, আর কিছু দেখবার নেই, বেলা বাড়ছে, আমাদের ব্রেকফাস্টের সময় হয়ে যাচ্ছে। পাগলের দিকে লোকে যেভাবে চেয়ে থাকে ঠিক সেইভাবেই ইন্সপেক্টর সুজনবাবু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন আমাদের দিকে। পরদিন সকালের দৃশ্যটা ছিল এই রকম। জয়ন্তর হাতে রূপো বাঁধানো শামুকের নস্যিদানি, আমার হাতে খবরের কাগজ। আমি কাগজ পড়ছি, জয়ন্ত চোখ বুজে শুনছে। সামনের টেবিলে খাদ্য পানীয় শূন্য খাবারের প্লেট, চায়ের কাপ, কেটলি, পিরিচ প্রভৃতি। এইমাত্র আমরা ব্রেকফাস্ট সেরেছি। আমি খবরের কাগজখানা পড়তে লাগলাম। আগরপাড়ার হত্যাকাণ্ড। আগরপাড়ার মাঠে যে ভীষণ হত্যাকাণ্ড হইয়াছে, গতকাল আমরা সে সংবাদ প্রকাশ করিয়াছি। এ সম্বন্ধে এখন কয়েকটি নূতন তথ্য জানা গিয়াছে। নিহত ব্যক্তির নাম সত্যেন্দ্রনাথ রায়চৌধুরী, বালিগঞ্জের বাসিন্দা। তিনি জমিদার এবং কলিকাতার শিক্ষিত ও সম্ভ্রান্ত সমাজে সুপরিচিত। ঘটনার দিন সন্ধ্যাকালে সত্যেনবাবু বিশেষ কোনো লোকের সঙ্গে বাড়ি হইতে বাহির হইয়া গিয়াছিলেন। তাহার পর আর বাড়িতে ফিরেন নাই। পরদিন প্রভাতে আগরপাড়ার এক মাঠে তাহার রক্তাক্ত মৃতদেহ আবিষ্কৃত হয়। রাত্রে তিনি আগরপাড়ায় গিয়েছিলেন কেন, পুলিশ তাহার কারণ বুঝিয়া উঠিতে পারে নাই। সেখানে তাহার পরিচিত কোনো লোকই বাস করেন না বলিয়া জানা গিয়াছে। হত্যাকারী সত্যেন্দ্রবাবুর মূল্যবান মুক্তার বোতাম, হীরের আংটি ও সোনার হাতঘড়িতে হস্তক্ষেপ করে নাই। সত্যেনবাবু ছিলেন অত্যন্ত পরোপকারী, দানশীল ও জনপ্রিয়। তাহার চরিত্রও ছিল নিষ্কলঙ্ক। বদ লোকের সঙ্গে তিনি মেলামেশা করতেন না। তবু এমন শোচনীয়ভাবে তাহার মৃত্যু ঘটিল কেন, তাহারও কারণ কেহ অনুমান করিতে পারিতেছে না। এই বিয়োগান্ত ঘটনার উপরে রহিয়াছে একটি ঘনীভূত রহস্যের আবরণ। উদ্দেশ্যহীন নরহত্যা কেহ করিবে না, কিন্তু এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য
প্রতিহিংসা? কিন্তু সত্যেনবাবু ছিলেন অজাতশত্রু। মামলার ভার গ্রহণ করিয়াছেন সুযোগ্য পুলিশ কর্মচারী শ্রী সুজন সেন। তাহার বিশ্বাস অবিলম্বেই রহস্য উদ্ঘাটিত হইবার সম্ভাবনা আছে। জয়ন্ত চোখ বুজে বলল, বাহাদুর বটে সুজনবাবু, গাছে না উঠতেই এক কাঁদি, এরই মধ্যে রহস্যভেদের সম্ভাবনা দেখছেন। আমি বললুম, তুমি কি সেটা অসম্ভব বলে মনে করছো? হয়তো অসম্ভব নয়, সম্ভবপর হওয়াও কঠিন। কেন? পুলিশ ভুল পথে হাঁটছে। কি করে জানলে? খবরের কাগজের রিপোর্টটা দেখে। সত্যেনবাবু রাত্রে আগরপাড়ায় গিয়েছিলেন কেন? পুলিশ এখনো তার কারণ ধরতে পারেনি। কিন্তু সে কারণের সাথে হত্যাকাণ্ডের সম্পর্ক কি? সম্পর্ক খুব ঘনিষ্ঠ। সত্যেনবাবু স্বেচ্ছায় আগরপাড়ায় যায়নি। তুমি কি মনে করো সত্যেনবাবুকে জোর করে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল? না। তবে? জয়ন্ত কোনো জবাব দেবার আগেই সিঁড়ির ওপরে শোনা গেল দ্রুত উঠে আসা দুদ্দার পায়ের শব্দ, এবং তারপরেই হুড়মুড় করে দোতলার ঘরের ভেতর ঢুকে পড়ল একটি যুবক। তার মুখ চোখ উদ্ভ্রান্ত। আমরা বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে রইলুম। যুবকটি অবসন্নের মতো একখানা চেয়ার চেপে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। ভালো করে তার চোখ মুখের দিকে তাকিয়ে আমি আর একটা ব্যাপার আবিষ্কার করলুম। সেদিন সকালে আগরপাড়ার মাঠে যে সত্যেন্দ্রনাথ রায়চৌধুরীর মৃতদেহটা দেখেছিলুম, তার সঙ্গে এই যুবকের আশ্চর্য রকমের একটা মিল আছে। জয়ন্ত জিজ্ঞাসা করল, কে আপনি? আমাদের কাছে কি দরকার? যুবক ভীরু কাতর কণ্ঠে বলে উঠল, আমাকে বাঁচান। আপনি আগে শান্ত হন, ওই চেয়ারটাতে বসুন। হ্যাঁ, বসুন। যুবক চেয়ারটা টেনে নিয়ে বসল। জয়ন্ত বলল, এইবার বলুন, আপনার কি হয়েছে? আমাকে বাঁচান, পুলিশ আমাকে গ্রেপ্তার করতে চায়। কেন? আপনি কি করেছেন? পুলিশ আমাকে হত্যাকারী বলে সন্দেহ করছে। আমি সত্যেন্দ্রনাথ রায়চৌধুরীর ছোট ভাই। আমার নাম দ্বিজেন্দ্রনাথ রায়চৌধুরী। বটে, কিন্তু কেমন করে জানলেন পুলিশ আপনাকে সন্দেহ করছে? তাদের ভাবভঙ্গি দেখে আর প্রশ্ন শুনে আমার ওপর হুকুম হয়েছে আমি যেন বাড়ির বাইরে পা না বাড়াই। এমনকি আমাদের বাড়ির দরজায় পাহারাওয়ালা মোতায়েন হয়েছে। আমি খিড়কির দরজা দিয়ে কোনো রকমে লুকিয়ে বেরিয়ে এখানে চলে এসেছি। বোকামি করেছেন, এতে পুলিশের সন্দেহ আরও বাড়বে। এছাড়া উপায় কি? আমি নির্দোষ, কিন্তু পুলিশ আমায় বিশ্বাস করে না। শুনেছি এই মামলার সঙ্গে আপনারও নাম জড়িয়ে আছে, তাই। জয়ন্ত বাধা দিয়ে বলল, আপনি আমাকে চেনেন? নিশ্চয়ই চিনি। আপনি একজন বিখ্যাত ব্যক্তি, অনেক লোকই আপনাকে চেনে। আপনাকে চিনি বলেই বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি। আপনি ছাড়া এই বিপদ থেকে কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। পুলিশ আসল খুনিকে ধরতে পারবে না আমি জানি। আমার দাদার খুনের তদন্তের ভার আমি আপনাকে দিতে চাই জয়ন্তবাবু। আপনি যদি সত্যি অপরাধী না হয়ে থাকেন তাহলে আপনার কোনো চিন্তা নেই। আমি অপরাধী? যাকে দেবতার মতো দেখি সেই দাদাকে আমি খুন করব? আপনি কি বলছেন জয়ন্তবাবু? দ্বিজেন উঠে দাঁড়িয়ে অস্থিরভাবে ঘরময় ঘুরতে লাগল। জয়ন্ত উঠে গিয়ে তার পিঠে একটা হাত রেখে শান্ত গলায় বলল, স্থির হন দ্বিজেনবাবু, আপনাকে অপরাধী বলছি না, কিন্তু আপনার কোনো কথাই আমি জানি না। আগে একটু স্থির হয়ে বসুন তো দেখি। দ্বিজেন আবার চেয়ারে বসে পড়লেন। জয়ন্ত বলল, এবার বলুন, ঘটনার দিন বিকেল থেকে রাত পর্যন্ত আপনি কি করেছিলেন, কোথায় ছিলেন? বিকেল 5:30টায় আমি বাড়ি থেকে বেরিয়ে চৌরঙ্গীর লাইট হাউসে যাই। সিনেমা দেখে রাত 9টায় বাড়িতে ফিরে আসি। রাত 10টা পর্যন্ত রেডিওর গান শুনি। 10:30টায় রাতের খাবার খেয়ে ঘুমোতে যাই। তখন মোটামুটি 11টা হবে। তার মানে সত্যেনবাবু যখন বাড়ি থেকে বেরোন তখন আপনি বাড়িতে ছিলেন না? আগে না। তিনি কোথায় গিয়েছিলেন জানেন? তা জানি না, তবে বৌদির মুখে শুনেছি। কি শুনেছেন? দাদা নাকি কি একটা দুর্লভ
কিউডিও কিনতে গিয়েছিলেন, কিন্তু সেটা আগরপাড়ায় নয়, কলকাতাতেই। ওনার কিউরিওর শখ ছিল? দাদার বেজায় শখ ছিল কিউডিও কেনার। শখটা প্রায় বাতিকে দাঁড়িয়ে গিয়েছিল। আমাদের বাড়ির যেখানে সেখানে ছড়িয়ে আছে হরেক দুষ্প্রাপ্য জিনিস। তার কোনোটা সুন্দর, কোনোটা বিচিত্র, কোনোটা আবার একেবারেই উদ্ভট। এমন সব জিনিসও দাদা চড়া দাম দিয়ে কিনতেন, সাধারণ লোকের কাছে যেগুলোর জঞ্জাল ছাড়া আর কিছুই নয়। বুঝলাম। এবার আপনাদের পরিবার সম্পর্কে একটু শুনতে চাই। জমিদার হিসেবে আমাদের নামডাক আছে। নিজেদের ধনী বললে অত্যুক্তি করা হবে না। আবার অবর্তমানে এখন দাদা আর আমি জমিদারির মালিক। আপনার দাদা বিয়ে করেছেন কত বছর হলো? 1.5 বছর। ওনার স্ত্রীর পারিবারিক অবস্থা কেমন? বৌদিও ধনী পিতার একমাত্র সন্তান। বিয়ের কয়েক মাসের মধ্যেই বৌদির বাবা মারা যান। আপনি বিবাহিত? না, আমি এখনো অবিবাহিত। সত্যেনবাবু পরলোকে। এখন জমিদারির স্বত্বাধিকারী কে? দাদা নিঃসন্তান অবস্থায় নিহত হলেন, সুতরাং জমিদারির স্বত্বাধিকারী বলতে এখন আমি। তার মানে এই কারণেই পুলিশ আপনাকে সন্দেহ করছে। আচ্ছা দ্বিজেনবাবু, আপনি জানেন কি মৃত সত্যেনবাবুর হাতের মুঠোয় গাছের একটা অংশ পাওয়া গেছে? আগে হ্যাঁ, ইন্সপেক্টর সুজনবাবু সেটা আমাকে দেখিয়েছেন। সেরকম কোনো গাছ আপনাদের বাড়িতে আছে কি? আগে না। ঠিক জানেন? হ্যাঁ, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। আমাদের বাড়িতে ওরকম কোনো গাছ নেই। আপনার বৌদির নাম কি? শ্রীমতী লতিকা দেবী। তিনি কি অন্দরমহল থেকে বাইরে বেরোন? তিনি একেবারেই আধুনিকা। MA পাশ করেছেন। ঘরে বাইরে তার অবাধ গতি। তাহলে তিনি নিশ্চয়ই আমার সঙ্গে দেখা করতে নারাজ হবেন না। নিশ্চয়ই হবেন না, কিন্তু এ কথা জিজ্ঞাসা করছেন কেন? আপনি কি? হ্যাঁ, আমি একবার তাঁর সঙ্গে দেখা করতে চাই। বেশ তো, এখনই চলুন না। যদিও তিনি অত্যন্ত বিমর্ষ কাতর হয়ে আছেন, তবুও। ডিজেনের কথা শেষ হবার আগেই মধুদা ঘরে ঢুকে জয়ন্তকে বলল, সুজনবাবু নামে একজন পুলিশের লোক আপনার সঙ্গে দেখা করতে চান। ডিজেন ঠকঠক করে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। তার ফর্সা মুখ মরার মতো সাদা হয়ে গেল। শুকনো গলায় বলল, তার মানে আমার পিছন পিছনই পুলিশ এসেছে। এখন কি হবে জয়ন্তবাবু? কি আবার হবে? অপরাধ না করলে ভয় নেই, ঘাবড়াবেন না। ধূপধাপ আওয়াজ তুলে ইন্সপেক্টর সুজনবাবু ঘরে ঢুকেই ডিজেনের দিকে কটমট করে তাকিয়ে চড়া গলায় বললেন, শুনুন, পুলিশের চোখে ধুলো দেওয়া অত সহজ নয়। আমাদের লোক আপনার পিছনে ছায়ার মতো লেগে আছে। ডিজেন কাতর গলায় বলল, আমাকে ভুল বুঝবেন না অফিসার, আমি পালাবার জন্য এখানে আসিনি। তবে কি করতে এসেছেন? ব্যারেন্ডা বাজতে? জয়ন্ত বলল, না, তাও নয়, উনি এসেছেন আমার সঙ্গে পরামর্শ করতে। এতক্ষণে ইন্সপেক্টর মশাই আমাকে আর জয়ন্তকে খেয়াল করলেন। অবাক হয়ে বললেন, এ কি, আপনারাও এখানে? জয়ন্ত হাত জোর করে হাসতে হাসতে বলল, এটাই অধীনের বাসস্থান। তাই নাকি? এটা তো আমি জানতাম না। কিন্তু খুনের মামলার আসামির সঙ্গে আপনার সম্পর্ক কি? আসামি? কে আসামি? নিজেকে শুধরে নিয়ে সুজনবাবু বললেন, না না না, এখনো ঠিক আসামি বলতে পারি না, তবে আসামি হতে আর বেশি দেরি নেই। দ্বিজেনবাবুর বিরুদ্ধে প্রমাণ কিছু পেয়েছেন? আরে মশাই, আইনে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স অর্থাৎ অবস্থা ঘটিত প্রমাণ বলে একটা ব্যাপার আছে, জানেন তো? যেমন বিনা আগুনে ধোঁয়ার জন্ম হয় না, তেমনি বিনা উদ্দেশ্যে খুন হওয়া অসম্ভব। সত্যেনবাবুর কোনো শত্রু ছিল বলে শোনা যায় না। মূল্যবান দ্রব্যের লোভেও কেউ তাকে খুন করেনি। সুতরাং বাইরের হত্যাকারীর কথা এখানে ধর্তব্য নয়। এক্ষেত্রে দেখতে হবে সত্যেনবাবুর মৃত্যুতে সবচেয়ে লাভবান হচ্ছে কে। জয়ন্ত হাসি মুখে বলল, অকাট্য যুক্তি। সত্যেনবাবুর মৃত্যু হলে দ্বিজেনবাবু একাই সমস্ত সম্পত্তি ভোগ করতে পারবেন বটে। আপনার অনুমান শক্তি অত্যন্ত প্রখর। সুজনবাবু উৎসাহিত হয়ে বললেন,
তারপর দেখুন, দ্বিজেনবাবুর অ্যালিবাই সন্তোষজনক নয়। সত্যেনবাবু তাঁর মৃত্যুর দিনে সন্ধ্যার সময় যখন বাড়ি থেকে বেরিয়ে যান, তখন ইনি নাকি সিনেমা দেখতে গিয়েছিলেন। কিন্তু তার সাক্ষীকে, ওর মুখের কথাটাই তো আর প্রমাণ বলে গ্রাহ্য হতে পারে না। নিশ্চয়ই না। তবে কিনা সিনেমা দেখে উনি রাত 9টার সময় বাড়িতে ফিরে আসেন। হ্যাঁ, এলেই বা সত্যেনবাবুও তো মারা পড়েছেন সন্ধ্যা 7টা থেকে রাত 10টার মধ্যেই। কি করে জানলেন? ডাক্তারি পরীক্ষায় জানা গেছে। অতএব দ্বিজেনবাবুকে আমাদের অতিথি হতে হবে। ভেবেছিলুম আপাতত ওকে বাড়ির মধ্যেই নজরবন্দি করে রাখব, কিন্তু উনি যখন তাতে রাজি নন, হুটহাট করে বাড়ি থেকে বেরিয়ে পড়তে চান, তখন এছাড়া আমার আর তো কোনো উপায় নেই। দ্বিজেন সভয়ে বলে উঠল, আপনি আমাকে গ্রেপ্তার করছেন? না দ্বিজেনবাবু, এটা ঠিক গ্রেপ্তার নয়। তবে আপাতত 2-4টে দিন আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধেই পুলিশের আতিথ্য স্বীকার করতে হবে। আয় ভগবান, তাহলে আপনি আমায় রক্ষা করতে পারবেন না? পারবো কিনা জানি না, তবে চেষ্টার কোনো ত্রুটি করব না। জয়ন্তর কথা শুনে সুজনবাবু হো হো করে হেসে উঠে বললেন, আরে চেষ্টা করে শেষটা কিছু ফল হবে কি জয়ন্তবাবু? গল্প উপন্যাসের শখের গোয়েন্দারা পদে পদে পুলিশকে টেক্কা দেয় বটে, কিন্তু আমরা হচ্ছি বাস্তব জগতের মানুষ। পেশাদারের কাছে শৌখিনতা কখনো পাত্তা পায় না। কথাটা খেয়াল রাখবেন মশাই। নিশ্চয়ই রাখব। লাখ কথার এক কথা বলেছেন মশাই। তাহলে দ্বিজেনবাবু, দুগ্গা দুগ্গা বলে আপনি এখন সুজনবাবুর সাথে যাত্রা শুরু করুন। ও হ্যাঁ, ভালো কথা, আপনাদের বাড়িতে টেলিফোন আছে তো? হ্যাঁ আছে, দাদার নামে। দ্বিজেনকে নিয়ে সুজনবাবু প্রস্থান করলেন। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর জয়ন্ত বলল, মানিক, সত্যেনবাবুর বাড়িতে ফোন করে লতিকা দেবীকে আজকের ব্যাপারটা জানিয়ে দাও। আর এটাও বলে রাখো, বিকেলে আমরা তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। সুজনবাবুর মুরব্বিয়ানার বাড়াবাড়িটা জয়ন্ত গায়ে মাখল না বটে, কিন্তু আমার গা যেন জ্বলতে লাগলো। তবে কথাতেই আছে, অতি চালাকের গলায় দড়ি। এও বারবার দেখেছি যে জয়ন্তর কাছে চাল মারতে গিয়ে অনেক চালিয়াতকেই শেষ পর্যন্ত ল্যাজে গোবরে হতে হয়েছে। সুজনবাবুর ভবিষ্যৎও খুব একটা উজ্জ্বল বলে আমার মনে হচ্ছে না। বিকেলে পূর্ব নির্ধারিত সময়েই আমরা লতিকা দেবীর সাথে দেখা করবার উদ্দেশ্যে মৃত সত্যেনবাবুদের বাড়ির দিকে রওনা দিলুম। গাড়ি চালাচ্ছিল জয়ন্ত। গন্তব্যে পৌঁছে গাড়ি থামিয়ে জয়ন্ত বলল, মানিক, একটা ব্যাপার লক্ষ্য করেছ কি? কি? একখানা কালো রঙের সিডান গাড়ি সারা পথ আমাদের পেছন পেছন এলো। ওই দেখো, গাড়িখানা আমাদের টপকে সামনের দিকে যাচ্ছে। হয়তো এটাই ওর রাস্তা। হয়তো তাই। চলো নেমে পড়ি। প্রকাণ্ড 3তলা অট্টালিকা, ফটকে দারোয়ান পাহারা দিচ্ছে। লতিকা দেবীর কাছে আমাদের আসার খবরটা পাঠানো হলো। প্রায় সঙ্গে সঙ্গেই একজন ভৃত্য এসে আমাদের একখানা ঘরে নিয়ে গিয়ে বসালো। লম্বা চওড়া হলঘর, বোধহয় এটাই বৈঠকখানা। সাজসজ্জা কেবল মালিকের রুচির পরিচায়ক নয়, রীতিমতো অসাধারণ। অন্যান্য ধনী বাঙালিদের বৈঠকখানার সঙ্গে এর একটা অন্য রকমের পার্থক্য আছে। ঘরের 4 দেওয়াল চিত্রে চিত্রে চিত্রময়। প্রত্যেকটা ছবি হাতে আঁকা। এঁকেছেন নামজাদা সব চিত্রকরেরা। এখানে ওখানে রাখা আছে প্রাচীন ভাস্করদের হাতে গড়া পাথরের, পিতলের ও ব্রোঞ্জের দুর্মূল্য মূর্তি। মাঝে মাঝে শোকেসের মধ্যে সাজানো আছে চৈনিক, জাপানি, মিশরীয়, ভারতীয় ও ইউরোপীয় নানান শিল্পকলার নিদর্শন। বসবার আসনগুলো বিশেষ ফরমাশ দিয়ে তৈরি করা।
মেঝের উপরে পাতা মূল্যবান পারস্য দেশীয় কার্পেট। প্রতিটি আসবাব, এমনকি ছাইদানিগুলো পর্যন্ত শিল্পিত মনের পরিচয় দেয়। জয়ন্ত একটা শোকেসের সামনে দাঁড়িয়ে প্রাচীন চীন দেশের তৈরি পোর্সেলিনের বাসন পরীক্ষা করছিল। এমন সময়ে ঘরের ভেতরে ধীর পায়ে এসে দাঁড়ালেন বিষাদের প্রতিমূর্তির মতো এক মহিলা। মুখে তার নিরাশা আর যন্ত্রণার ছবি ফুটে উঠেছে। তবে তিনি পরমা সুন্দরী। দেখলেই বোঝা যায় কেবল সৌন্দর্য নয়, তার ব্যক্তিত্বও আছে। জয়ন্ত নমস্কার করে বলল, আপনি বোধহয় লতিকা দেবী। প্রতি নমস্কার করে মহিলা বললেন, আগে হ্যাঁ, আপনারা বসুন। তার কণ্ঠস্বর স্পষ্ট কিন্তু ভারাক্রান্ত। অল্পক্ষণের স্তব্ধতা। তারপর জয়ন্ত সংকুচিত কণ্ঠে ধীরে ধীরে বলল, জানি এরকম একটা অবস্থার মধ্যে আপনাকে বিরক্ত করতে আসাটা উচিত নয়, কিন্তু আপনার দেবর দ্বিজেনবাবু এই মামলায় আমাদের নিযুক্ত করেছেন। কয়েকটা প্রশ্নের উত্তর আপনি ছাড়া আর কেউ দিতে পারবেন বলে আমার মনে হয় না। তাই একান্তই নিরুপায় হয়ে এই দুঃসময়েও আমাদের আপনার কাছে আসতে হয়েছে। এজন্য আমাদের ক্ষমা করবেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে লতিকা দেবী বললেন, ভগবান আমাকে দুর্ভাগ্যের আঘাত সহ্য করার শক্তি দিয়েছেন। যা হবার তা হয়েছে। এখন আবার আমার দেবর দ্বিজেনও বিপন্ন। দুনিয়ায় আজ আমার আত্মীয় বলতে ও ছাড়া আর কেউ নেই। ওকে এই বিপদ থেকে মুক্ত করে আমার স্বামীর হত্যাকারীকে শাস্তি দেওয়ার জন্য আপনাদের আমি যে কোনো সাহায্য করতে রাজি আছি। পুলিশ আপনার দেবরকে কেন সন্দেহ করছে জানেন তো? ক্রুদ্ধ স্বরে ফুঁসে উঠলেন লতিকা দেবী। অন্যায় সন্দেহ করে, অসম্ভব সন্দেহ। আমার দেবর আমার স্বামীকে পুজো করত। আমারও বিশ্বাস পুলিশের সন্দেহ অমূলক। আমিও তার মুক্তি চাই। লতিকা দেবী তপ্ত স্বরে বললেন, আপনার কর্তব্য কি শুধু এই পর্যন্তই? যে পাষণ্ড আমার দেবতুল্য স্বামীকে হত্যা করল, তার শাস্তি বিধানের জন্য আপনি কোনো চেষ্টাই করবেন না? লতিকা দেবী, এ প্রশ্ন অবান্তর। কারণ আগে আমি অপরাধীকেই আবিষ্কার করতে চাই। তাহলেই পুলিশ দ্বিজেনবাবুকে ছেড়ে দিতে বাধ্য হবে। লতিকা দেবী একটু যেন শান্ত হলেন। খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, আমার কাছ থেকে আপনি কি জানতে চাইছেন বলুন। প্রথম যেটা জানতে চাই, সত্যেনবাবুর কোনো শত্রুর কথা আপনি কি জানতেন? না। টাকা বা সোনার লোভে কেউ সত্যেনবাবুকে খুন করেনি। তবে এ খুনের উদ্দেশ্য কি? আপনার স্বামীর ওপর কারোর কোনো আক্রোশ ছিল না? ভালো করে ভেবে আমার প্রশ্নের উত্তর দিন। আবার কিছুক্ষণ চুপ করে রইলেন লতিকা দেবী। তারপর কিছুটা দ্বিধা ভরে বললেন, দেখুন, আপনি বললেন বলে একটা কথা আমার মনে পড়ছে, কিন্তু কথাটা এতই তুচ্ছ যে উল্লেখযোগ্যই নয়। পুলিশের কাছেও কথাটা উল্লেখ করার দরকার বলে ভাবিনি। তবুও আপনি বলুন। অনেক সময় নগণ্য কথাই অগ্রগণ্য হয়ে ওঠে। ব্যাপারটা 1.5 বছর আগের। আমার স্বর্গীয় বাবা দুরারোগ্য রোগে দীর্ঘকাল শয্যাশায়ী ছিলেন। তার অর্থের অভাব ছিল না, চিকিৎসার কোনো ত্রুটি হয়নি। কিন্তু শেষ পর্যন্ত ডাক্তাররাও তার আশা ছেড়ে দিলেন। আমি বাবার একমাত্র সন্তান। জীবনের আর কোনো আশা নেই জেনে আমার বিয়ে দেওয়ার জন্য বাবা অত্যন্ত ব্যস্ত হয়ে উঠলেন। আমার জন্য নির্বাচিত হলো এক বনিয়াদি বংশের পাত্র। তার অবস্থা বিশেষ সচ্ছল ছিল না বটে, কিন্তু তাতে বাবার কোনো চিন্তা ছিল না, কারণ আমিই ছিলাম বাবার সমস্ত সম্পত্তির অধিকারিণী। বিয়ের দিনও ঠিক হয়ে গেল। তারপর কানাঘুষোয় শোনা গেল পাত্রের চরিত্র ভালো নয়। তিনি মদ জুয়ায় আসক্ত, ফলে সম্বন্ধ ভেঙে গেল। তারপর সত্যেনবাবুর সঙ্গে সম্বন্ধ এবং বিবাহ? আগে হ্যাঁ, কিন্তু
বিয়ের কয়েকদিন আগে একটা ঘটনা ঘটে। আমার স্বামী একখানা উড়ো চিঠি পান। সে চিঠিতে কি ছিল? তাকে শাসানো হয়েছিল, আমাকে বিবাহ করলে তাকে হত্যা করা হবে। তারপর উনি কি করলেন? চিঠিখানা নগণ্য ভেবে কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। তারপরেই বেনামি চিঠিখানার কথা আমরা একরকম ভুলেই যাই। যার সঙ্গে আপনার বিবাহের সম্বন্ধ হয়েছিল তার নাম আপনার মনে আছে? রতিকান্ত মজুমদার। ঠিকানা? তা জানি না, তবে এইটুকু মনে আছে তিনি কলকাতার বাসিন্দা হলেও বর্ধমানের লোক। তাকে দেখেছেন? না, তবে আমার মনে হয় তাকে নিয়ে বেশি মাথা ঘামাবার দরকার নেই, কারণ তিনিই যদি উড়ো চিঠির লেখক হতেন তাহলে এই দীর্ঘ 1.5 বছর হাত গুটিয়ে বসে থাকতেন না। মন যাদের একরোখার প্রতিহিংসা পরায়ণ, তাদের সম্পর্কে কোনো কথাই জোর করে বলা যায় না। শত্রু নিধনের আকাঙ্ক্ষা তারা দীর্ঘদিন মনে পুষে রাখতে পারে। অবশ্য রতিকান্ত বাবুকে আমি এই শ্রেণীর লোক বলে মনে করবার কোনো কারণ দেখছি না। উড়ো চিঠির লেখক কে তার কোনো প্রমাণও তো এখনো অবধি পাওয়া যায়নি। সেখানা নিতান্ত তুচ্ছ হওয়াই সম্ভব। বিবাহের ব্যাপারে প্রায় এমন উড়ো চিঠির আবির্ভাব ঘটে বটে। তবুও আপনি যে ঘটনার কথা বললেন তা মনে রাখবার মতোই। আপনি এটা বলে ভালোই করেছেন। আপনার আর কিছু জিজ্ঞাসা করার আছে? ঘটনার দিন সন্ধ্যায় আপনার স্বামী কোথায় যাবেন বলে বেরিয়েছিলেন? তা জানি না, তবে কেন বেরিয়েছিলেন সে কথা তার মুখেই শুনেছি। কেন বেরিয়েছিলেন? কি একটা জাপানি কিউরিও কিনতে। জাপানি কিউরিও? আগে হ্যাঁ, জিনিসটা কি আমার কাছে তিনি ভাঙেননি, তবে বলে গিয়েছিলেন আমাকে সেটা দেখিয়ে অবাক করে দেবেন। আমাদের বৈঠকখানা তো আপনারা দেখেইছেন। কেবল এখানেই নয়, আমাদের বাড়ির সব ঘরেই এমন সব কিউরিও ছড়ানো আছে। এই শখের জন্য তার অজস্র টাকা খরচ হয়েছে। কোথাও যদি তিনি মনের মতো কিউরিও সন্ধান পেতেন, তবে তা না পাওয়া পর্যন্ত আর স্থির থাকতে পারতেন না। ওই জাপানি জিনিসটার সন্ধান দিয়েছিলেন এক ভদ্রলোক। তার নাম জানেন? প্রাণনাথ বিশ্বাস। তিনি একখানা বেবি ট্যাক্সি করে আমাদের বাড়িতে এসে আমার স্বামীকে তুলে নিয়ে গিয়েছিলেন। লোকটিকে দেখেছেন? আগে না, তিনি ট্যাক্সির বাইরে আসেননি। ট্যাক্সির নাম্বারটা নিশ্চয়ই মনে নেই? মানে মনে না থাকারই কথা। সন্ধেবেলায় দোতলার জানলায় দাঁড়িয়ে ট্যাক্সিখানা দেখেছিলুম। নম্বর দেখার কথা মনে হয়নি। পুলিশও নম্বরের কথা জিজ্ঞেস করেছিল, আমি বলতে পারিনি। জয়ন্ত আফসোস করে বলল, নম্বরটা পাওয়া গেলে বড় উপকার হতো, কিন্তু সন্ধেবেলায় দূর থেকে নম্বর হয়তো ভালো করে দেখতেও পেতুম না। গাড়িটার রং? খানিকটা সাদা, খানিকটা কালো। একটু ভালো করে ভেবে দেখুন। আর কোনো বিশেষত্বের কথা মনে আসছে? বিশেষত্ব? বিশেষত্ব হ্যাঁ, একটা জিনিস মনে আছে। হ্যাঁ, কি জিনিস? ট্যাক্সির পিছনের আলোর তলায় দেখেছিলুম সাদা নম্বর প্লেটের একটা কোণা ভাঙা, ওপরের দিকের একটা কোণা, ডান দিকের। পুলিশকে কথাটা জানিয়েছেন? না, আগে আমার কথাটা মনে আসেনি। এখন আপনি বিশেষত্বের কথাটা জিজ্ঞেস করাতে মনে পড়ল। জয়ন্ত উঠে দাঁড়িয়ে ওর রূপবাঁধানো নস্যিদানি থেকে এক টিপ নস্যি নিয়ে বলল, ধন্যবাদ লতিকা দেবী, এতেই হয়তো কাজ চলে যাবে। আমার আর কিছু জানবার নেই। তবে আপনার যদি এমন ছোটোখাটো কোনো কথা মনে পড়ে যায়, তবে দয়া করে আমাকে একটা টেলিফোন করে দেবেন। চলি তাহলে, নমস্কার। চলো মানিক। জয়ন্ত স্টিয়ারিং ধরল। আমি ওর পাশে বসলুম। জিজ্ঞাসা করলুম, লতিকা দেবীর বর্ণনা শুনে তুমি কি সেই ট্যাক্সি ড্রাইভারকে বার করতে পারবে? গাড়ি চালাতে চালাতে জয়ন্ত বলল, পাড়াই তো উচিত।
অবশ্য যদি সে ইতিমধ্যে নম্বর প্লেটটা পাল্টে না ফেলে। তবে এ ব্যাপারে পুলিশের সাহায্য নিতে হবে। এ কাজটা পুলিশই তাড়াতাড়ি হাসিল করতে পারবে। আচ্ছা, ধরো ওই বেবি ট্যাক্সিটা সত্যেনবাবুকে যে বাড়িতে পৌঁছে দিয়েছিল তোমাকেও সেখানে নিয়ে গেল, কিন্তু তাহলেও কি তুমি সেই বাড়ির কোনো লোককে অপরাধী বলে প্রমাণ করতে পারবে? না, পারবো না। কেউ যদি বলে সত্যেনবাবু সেখানে কিছুক্ষণ থেকেই আবার একাই বেরিয়ে গিয়েছিলেন, তাহলে তা সত্য না মিথ্যা প্রমাণ করা কঠিন হবে। তবে বাড়িটার সন্ধান পেলে আমরা আর এক পা এগোতে পারব। পরবর্তী পরিকল্পনাটা করতেও খানিক সুবিধে হবে। তাছাড়া হাতে যে ব্রহ্মাস্ত্রটা আছে, বাড়িখানার খোঁজ পেলে হয়তো সেই চরম অস্ত্রটা প্রয়োগ করার একটা সুযোগ পাওয়া যাবে। কি সেই ব্রহ্মাস্ত্র? জয়ন্ত কোনো জবাব না দিয়ে আচমকা গাড়ির গতি বাড়িয়ে বিদ্যুৎ বেগে বেশ খানিকটা এগিয়ে গেল। তার প্রায় সঙ্গে সঙ্গেই আমাদের খুব কাছেই যেন কান ফাটিয়ে চারদিক কাঁপিয়ে তোপের বীভৎস গর্জন শোনা গেল। গাড়ি থামিয়ে নিমেষের মধ্যে জয়ন্ত লাফিয়ে নামল, সঙ্গে সঙ্গে আমিও। পুঞ্জ পুঞ্জ ধোঁয়ার কুণ্ডলী, হৈ হৈ চিৎকার, জনতার ছোটাছুটি, মুহূর্তের মধ্যে একটা হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। একখানা বাড়ির দেওয়ালে দেখা গেল গভীর ফাটল। কেউ কোথা থেকে বোমা ছুঁড়েছে। সৌভাগ্য এই যে কেউ আহত বা নিহত হয়নি। জয়ন্ত বলল, ওই সরু গলিটার মোড়ে দাঁড়িয়ে একটা লোক আমাদের গাড়ি লক্ষ্য করে কিছু একটা ছুঁড়তে যাচ্ছিল দেখেই স্পিডটা বাড়িয়ে আমি গাড়িটা এগিয়ে নিয়ে গেছিলাম। সেজন্যই এই যাত্রায় প্রাণে বেঁচে গেল। আমি সেই গলিটার দিকে ছুটে যাওয়ার উপক্রম করতেই জয়ন্ত আমার হাত চেপে ধরে বলল, এখন আর গিয়ে কোনো লাভ নেই, সে এতক্ষণে পগার পার। ওই যে পুলিশ আসছে, চলো এখন এই ব্যাপারে জড়িয়ে পড়লে আর চলবে না, হাতে অনেক কাজ। আবার গাড়িতে উঠে বসলাম। তখনও আমার মনের অবস্থা হতভম্বের মতো হয়ে আছে। বললুম, এই যে বিনা মেঘে বজ্রপাত। বিনা মেঘে কোথায়? মেঘোদয় তো অনেক আগেই হয়েছিল। বাড়ি থেকে বেরিয়ে যখনই দেখেছিলুম একখানা সন্দেহজনক উটকো গাড়ি আমাদের পিছু ধরেছে, তখনই আমার ভয় হয়েছিল যে আজ হয়তো কোনো একটা অঘটন ঘটবে। সতর্ক না থাকলে আমাদের দেহ দুটো এতক্ষণে খণ্ড বিখণ্ড হয়ে যেত। তুমি বলছো ওই বোমাটা আমাদের লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল? এ বিষয়ে কোনো সন্দেহই নেই। এই মামলার সঙ্গে জড়িত কোনো লোক বা কোনো দল আমাদের চেনে। শুধু চেনেই না, আমাদের ভয়ও করে। তারাই আমাদের অস্তিত্ব লোপ করতে চায়। কিন্তু তারা কারা? এখনো পর্যন্ত তুমি যে তিমিরে, আমিও সেই তিমিরেই। অপরাধী অস্ত্র প্রয়োগ করেছে আড়াল থেকে, মেঘনাদের মতো। কিন্তু যেমন করেই হোক তাকে ধরে আনতেই হবে সামনাসামনি, এবং কাজটা সহজ নয়। তবে আমরা দুটো নতুন নাম জানতে পেরেছি। হ্যাঁ, রতিকান্ত মজুমদার আর প্রাণনাথ বিশ্বাস। কিন্তু এদের কারুকে অপরাধী বলে প্রমাণ করা কঠিন। কেবল কঠিনই নয়, এখনো পর্যন্ত অসম্ভব। তবে আমার মন কি বলছে জানো? কি? এই দুজনের মধ্যে কোনো না কোনো দিক থেকে একটা যোগাযোগ আছেই। কিন্তু এখন চুলোয় যাক মনের কথা। খেয়ালি মন তো কত কথাই বলে, সেসব তো আর কাজে লাগে না। কথা বলতে বলতে আমরা বাড়ির কাছাকাছি এসে পড়লুম। জয়ন্ত গাড়ির গতি কমিয়ে এনে বলল, আপাতত ঘরের ছেলে ঘরে ফিরে ইন্সপেক্টর সুন্দরবাবুর শরণাপন্ন হতে হবে। যে বেবি ট্যাক্সির রং খানিকটা কালো আর খানিকটা সাদা, যার নম্বর প্লেটের ডান দিকের ওপরের কোণাটা ভাঙা, তার চালককে খুঁজে বার করার ভারটা আমাদের বন্ধু সুন্দরবাবুর ওপরই চাপাতে চাই। খুব সহজে এবং তাড়াতাড়িতে একটা জরুরি কাজ সেরে ফেলা গেল, এবং তার পরের ঘটনাগুলো ঘটতে লাগলো আশাতীত, অভাবিতভাবে অত্যন্ত দ্রুত তালে।
পরদিন সকালবেলা 10টার ভেতরেই সুন্দরবাবুর নির্দেশে একজন পাহারাওয়ালা সেই বেবি ট্যাক্সি চালককে আমাদের কাছে এনে হাজির করল। সে দস্তুর মতো ভোরকে গিয়ে হাত জোড় করে বলল, আমাকে নিয়ে টানাটানি কেন হুজুর? আমি তো কোনো অপরাধ করিনি হুজুর। সেটা বোঝা যাবে তুমি যদি সত্যি কথা বলো। মিথ্যে কথা কেন বলবো হুজুর? সত্যি তুমি যদি অপরাধ না করে থাকো তাহলে তুমি সত্যি কথাই বলবে। হ্যাঁ হুজুর, বলুন কি জানতে চান? তুমি প্রাণনাথ বিশ্বাসকে চেনো? ও নাম আমি কখনো শুনিনি হুজুর। আচ্ছা বেশ, একটু ভালো করে মনে করে দেখো তো। 23 তারিখ সন্ধ্যের দিকে, এই ধরো 6:30টার একটু আগে পরে, কে তোমার গাড়ি ভাড়া করে বালিগঞ্জে গিয়েছিল? 23 তারিখ সন্ধ্যের দিকে মনে করে দেখো। 23 তারিখ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। বালিগঞ্জে এক অচেনা বাবু বালিগঞ্জ থেকে আর একজন বাবুকে তুলে নিয়ে যাই ব্যারাকপুরের ট্রাঙ্ক রোডে। খাল পার হয়ে খানিকটা গিয়ে দুই বাবুই নেমে যান, আমার ভাড়া মিটিয়ে দেন, আমি ভাড়া নিয়ে চলে আসি। বাবু দুজন নেবে কোথায় গেলেন? ওখানেই একখানা বাড়ির ভেতর ঢুকে যান। সেই বাড়িখানা চিনতে পারবে? হ্যাঁ, কেন পারবো না? যে বাবু তোমার গাড়ি ভাড়া করেছিলেন তাকে আবার দেখলে চিনতে পারবে? আগে হ্যাঁ হুজুর, দুজনকেই আমার বেশ মনে আছে, দেখলে চিনতে পারবো। আচ্ছা বেশ, আপাতত তুমি পুলিশ হেফাজতেই থাকো। আমি তো সব সত্যি কথা বলে দিলুম হুজুর, আবার পুলিশ কেন হুজুর? জয়ন্ত তাকে আশ্বস্ত করে বলল, তোমার কোনো ভয় নেই, আমাদের কাজ মিটে গেলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। ট্যাক্সি ড্রাইভার মুখ কাঁচুমাচু করে বলল, গরিব লোক হুজুর, বিনা দোষে আমার রোজগার বন্ধ হয়ে যাবে হুজুর। তুমি আমাদের তদন্তের কাজে সাহায্য করলে তোমার ক্ষতিপূরণের ব্যবস্থা আমি করে দেব। কি সাহায্য করতে হবে বলুন হুজুর? সেটা সময় মতো আমি বলে দেব। এখন আপাতত তুমি পাহারাওয়ালার সঙ্গে যাও। জয়ন্তর নির্দেশে পাহারাওয়ালা ট্যাক্সি চালককে নিয়ে চলে গেল। এরপর জয়ন্ত আমার দিকে ফিরে বলল, মানিক, এইবার কাজের পালা তোমার। সুজনবাবুকে একটা চিঠি লিখতে হবে, তারপর সুন্দরবাবুর সাহায্য নিয়ে সেখানা তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমি কাগজ কলম বার করে নিয়ে বসলাম। জয়ন্ত ওর রূপো বাঁধানো শামুকের নস্যিদানি থেকে এক টিপ নস্যি টেনে নিয়ে বলল, চিঠি পাওয়ার পর আশা করি তিনি সদল বলেই এখানে আসতে বিলম্ব করবেন না। বুঝলাম, বলো কি লিখব? মাননীয় সুজন বাবু। মাননীয় সুজন বাবু, হ্যাঁ। তারপর জয়ন্ত বলতে লাগলো, আমি লিখে যেতে লাগলাম। জয়ন্ত ঠিকই আন্দাজ করেছিল। আমাদের চিঠি পেয়ে বিকেলের মধ্যেই পুলিশ ভ্যান নিয়ে সদল বলে সুজনবাবু এসে হাজির হলেন। প্রথমেই বললেন, হ্যাঁ, আপনার চিঠি পেয়েছি জয়ন্তবাবু। সে তো আপনাকে দেখেই বুঝতে পারছি। তা আপনি আবার নতুন কি সন্ধান পেলেন বলুন তো? আমি কিন্তু এদিকে অনেকটাই এগিয়ে গেছি। কীরকম? সুজনবাবু বেশ ভারিক্কি চালে বলা শুরু করলেন। সত্যেনবাবুর দেহের ভিতরে পাওয়া গেছে একটা 38 ক্যালিবারের রিভলভারের গুলি, এবং খানা তল্লাশি করে দ্বিজেনের ঘরেও পেয়েছি একটা 38 ক্যালিবারের রিভলভার। দ্বিজেনবাবুর লাইসেন্স আছে? তা আছে। জয়ন্ত কপাল কুঁচকে বলল, কিন্তু ওই রিভলভারই যে হত্যাকাণ্ডের সময় ব্যবহার করা হয়েছিল তার প্রমাণ কি? তাও প্রমাণ হবে বই কি। আমি তো আর কেতাবি শখের গোয়েন্দা নই, গোড়া না বেঁধে কোনো কাজ করি না। আচ্ছা, সে কথা এখন থাক। এখন আপনি কি পেয়েছেন সেটা বলুন। যে ট্যাক্সি করে সত্যেনবাবু ঘটনার দিন বাড়ি থেকে বেরিয়েছিলেন তার চালকের দেখা পেয়েছি। তাই নাকি? মৃত্যুর আগে সত্যেনবাবু যে বাড়িতে গিয়েছিলেন তারও সন্ধান পেয়েছি। বলেন কি? প্রাণনাথ বিশ্বাসের নামটা আপনি শুনেছেন নিশ্চয়ই?
হ্যাঁ, আলবাত শুনেছি। আরে সেই বেটাই তো ভাঁওতা দিয়ে সত্যেনবাবুকে নিয়ে গিয়েছিল। বেটা নিশ্চয়ই দ্বিজেনেরও চর, তাকে খুঁজে বার করতে হবে। চিন্তা নেই, ট্যাক্সি চালক সে বাড়িতে গিয়ে তাকে শনাক্ত করতে পারবে বলে আমাকে জানিয়েছে। তাহলে তো কেল্লা মার দিয়া। তো সে বেটা ট্যাক্সি চালক কোথায়? বেগে পড়বে না তো? তার জন্য চিন্তা নেই, সে জায়গা মতোই আছে। তবে আর দেরি কেন, চলুন বেরিয়ে পড়ি। সদল বলে সবাই মিলে বেরিয়ে পড়ল। যাওয়ার পথে ট্যাক্সি চালককেও তুলে নেওয়া হলো। জয়ন্ত, আমি আর ট্যাক্সি চালক আমাদের গাড়িতে, আর আমাদের পিছন পিছন সুজনবাবুরা আসছেন পুলিশ ভ্যানে। ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের ধারে একখানা বাগান ঘেরা মাঝারি আকারের বাড়ির সামনে এসে ট্যাক্সি চালকের কথা অনুযায়ী আমরা থামল। বাড়ির সামনে গিয়ে একজন কাজের লোকের মাধ্যমে আমাদের আগমন সংবাদ ভিতরে পাঠানো হলো। খানিকক্ষণ পরেই এক যুবক বেরিয়ে এলেন। বয়স 27-28-এর বেশি নয়। সাজ পোশাক ফিটফাট, ভাবলেশীন মুখে সহজ স্বরে তিনি জিজ্ঞাসা করলেন, আপনারা কাকে চান? সুজনবাবু মাতব্বরি চালে এগিয়ে গিয়ে বললেন, প্রাণনাথ বিশ্বাসকে। আপনারা তাহলে বাড়ি ভুল করেছেন। মানে? প্রাণনাথ বিশ্বাস বলে তো এই বাড়িতে কেউ থাকে না। ট্যাক্সি চালকের দিকে ফিরে সুজনবাবু বললেন, এই, তুমি এই বাবুকে চেনো? হ্যাঁ হুজুর, এই সেদিন এই বাবুই আমায় ট্যাক্সি ভাড়া করে নিয়ে বালিগঞ্জে গিয়েছিলেন। সন্ধ্যের একটু আগে তো? হ্যাঁ হুজুর, তারপর বালিগঞ্জ থেকে উনি আর এক বাবুকে তুলে নিলেন। তারপর দুই বাবুই এই বাড়ির সামনে এসে নামলেন। আমি ভাড়া নিয়ে চলে যাই হুজুর। সুজনবাবু চড়া গলায় বললেন, এই, এ যা বলছে ঠিক বলছে? লোকটি বিন্দুমাত্র অপ্রস্তুত না হয়েই বলল, হ্যাঁ, ঠিকই তো বলেছে। এমন অম্লান স্বীকারোক্তি শুনে সুজনবাবু প্রথমটা একটু হকচকিয়ে গেলেন। তারপর ঝাঁকুনি দিয়ে বললেন, বটে, তা আপনার সঙ্গের বাবুটি কে ছিলেন? মানে বালিগঞ্জ থেকে কাকে তুলে নিয়েছিলেন? তার নাম সত্যেন্দ্রনাথ চৌধুরী। তিনি এখানে এসেছিলেন কি দরকারে? একটা জাপানি গাছ কিনতে। জাপানি গাছ? হ্যাঁ, দুর্লভ জাপানি গাছ। তারপর দরদামে বনিবনা হলো না, তিনি আবার ফিরে গেলেন। এরপর ঠিক কি বলবেন বুঝতে না পেরে সুজনবাবু জয়ন্তর দিকে তাকালেন। জয়ন্ত হাসতে হাসতে এগিয়ে গিয়ে বলল, আমি জানতুম ঠিক এই কথাগুলোই আপনার মুখ থেকে শুনব। তামশাই, আপনি তো প্রাণনাথ নন, তবে আপনার আসল নামটা কি? শ্রী রতিকান্ত মজুমদার। নামটা শুনে আমি চমকে উঠলুম। সত্যেনবাবুর স্ত্রী লতিকা দেবীর মুখে এই নামটাই শুনেছিলুম। জয়ন্ত বলল, আসল নাম রতিকান্ত মজুমদার। প্রাণনাথ তাহলে নকল নাম? রতিকান্ত অত্যন্ত বিরক্ত গলায় বলল, নকল মানে? নকল নয় বলছেন? পরমহংসদেব বলতেন, যিনি রাম তিনি কৃষ্ণ। আপনিও কি তাই নাকি মশাই? প্রাণনাথ আর রতিকান্ত দুয়ে মিলে এক? আপনার কথার অর্থ? অর্থটা অনর্থক আপনার রাগ বৃদ্ধি করতে পারে, কিন্তু প্রথমেই রাগারাগি করে লাভ নেই। ও কথা থাক। আচ্ছা, আপনার দুর্লভ জাপানি গাছটি কি পদার্থ? একটিবার দেখে কি চক্ষু সার্থক করতে পারি? রতিকান্ত বললেন, আপত্তি নেই, আসুন আমার সঙ্গে। রতিকান্তর পিছন পিছন জয়ন্ত, সুজনবাবু আর আমি বাড়ির ভেতরে ঢুকলুম। একেবারে বৈঠকখানায়। সেকেলে ধাঁচে সাজানো বৈঠকখানা। দেওয়ালে টাঙানো চটা ওঠা সোনালি ফ্রেমে বাঁধানো পুরনো বিলিতি অলিগ্রাফ বা মুদ্রিত তৈলচিত্র। বহু ব্যবহারের মলিন কয়েকটা সোফা, কৌচ, টেবিল, চেয়ার। মেঝের ওপর রং জ্বলে যাওয়া কার্পেট। বোঝা যায় অবস্থা কোনো এক সময়ে ভালো ছিল। ঘরের এক কোণে চিনেমাটির টবের ভেতরে দাঁড়িয়ে আছে একটা অদ্ভুত গাছ। দেখতে
ঠিক দেবদারু গাছের মতো, কিন্তু দেবদারু গাছ তো প্রকাণ্ড, আর এ হচ্ছে আকারে অতি ক্ষুদ্র, উচ্চতায় 1 ফুটের বেশি হবে না, কিন্তু দেখতে যেন মহীরুহ। যেমন শোকেসে সাজানো থাকে বিরাট তাজমহলের একরত্তি মডেল, এও ঠিক তেমনি মস্ত দেবদারুর একটা ছোট্ট মডেল যেন, কিন্তু মডেল হলেও এ জীবন্ত গাছ। গুঁড়ি, ডালপালা, পাতা সবই সজীব এবং স্বাভাবিক। সেই অদ্ভুত গাছের দিকে গিয়ে রতিকান্ত বললেন, এই সেই দুর্লভ জাপানি গাছ, দেখুন। জয়ন্ত বলল, বনসাই। সুজনবাবু বিস্মিত স্বরে বললেন, সেদিনও আপনার মুখে কথাটা শুনেছিলুম, মাথামুন্ডু কিছুই বুঝিনি। জয়ন্ত একটু হেসে বলল, বনসাই হচ্ছে জাপানি শব্দ, টবে পালন করা ছোট গাছ। শিল্পী বিশেষ কৌশলে এমনভাবে গাছের বাড় বন্ধ করে দেয় যে মস্ত বনস্পতিকেও দেখতে হয় খেলনার মতো ছোট। ঠিকভাবে পালন করতে পারলে এইসব বামন গাছ 500-700 বা 1000 বছরও বেঁচে থাকে। নানান ধরনের গাছকেই বনসাই বানানো যায়, এমনকি বাঁশঝাড় পর্যন্ত। এটা জাপানের একটা নিজস্ব আর্ট। তবে এখন কেবল জাপানেই নয়, ইউরোপ আমেরিকাতেও বনস্পতিকে গৃহস্থের একটা প্রধান ভূষণের মতো ব্যবহার করা হয়। যে গাছের বয়স যত বেশি তার দামও হয় তত চড়া। সুজনবাবু বিস্ময়ে 2 চক্ষু বিস্ফারিত করে গাছটা দেখতে লাগলেন। তারপর হঠাৎ বললেন, আরে, এর খানিকটা ভাঙা দেখছি যে। জয়ন্ত বলল, মৃতদেহের হাতের মুঠোয় যে গাছের ভাঙা অংশটা পাওয়া গেছিল সেটার সঙ্গে নিয়ে এসছেন তো? হ্যাঁ, নিশ্চয়ই, চিঠিতে আপনি বলেইছিলেন তো সেটা সঙ্গে আনতে। এই গাছের ভাঙা জায়গায় সেটা একবার জুড়ে দেখুন তো। চমকে উঠে সুজনবাবু বললেন, কি বলতে চাইছেন আপনি? তবে কি? সেই ভাঙা ডালটা যথাস্থানে যুক্ত করেই নিশ্চিতভাবে বোঝা গেল এটা এই গাছেরই অংশবিশেষ ছাড়া আর কিছুই নয়। সুজনবাবু চোখ পাকিয়ে বলে উঠলেন, তার মানে সত্যেনবাবুকে হত্যা করা হয়েছে এই ঘরেই? রতিকান্তকে তার ডান হাতটা পকেটে ঢোকাতে দেখেই জয়ন্ত বাঘের মতো লাফিয়ে পড়ে রতিকান্তের হাত শুদ্ধ দেহটাকে তার নিজের 2 বাহুর মধ্যে জড়িয়ে ধরে বলল, মানিক, এ হঠাৎ পকেটে হাত ঢুকাতে চাইছে কেন, দেখো তো। আমি তার পকেটের ভেতর থেকে টেনে বার করে আনলুম একটা রিভলভার। জয়ন্ত বলল, যা ভেবেছি তাই। সুজনবাবু, আর দেরি করবেন না, হাত কড়াটা পরিয়ে দিন। সুজনবাবু নিমেষের মধ্যে রতিকান্তের হাতে হাত কড়া পরিয়ে দিয়ে বললেন, বাপরে, এতটা আমিও তো ভাবতে পারিনি। এই রতিকান্তই নাম ভাঁড়িয়ে সত্যেনবাবুকে এখানে এনে খুন করেছেন। আর দ্বিজেন? দ্বিজেন নির্দোষ। আপনি যদি আরও একটু তলিয়ে জিজ্ঞাসাবাদ করতেন তাহলে লতিকা দেবীর মুখ থেকেই রতিকান্তের অস্তিত্বটা আপনি জানতে পারতেন। সুজনবাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, লতিকা দেবীর সঙ্গে এই রতিকান্তের কি সম্পর্ক? মরণোন্মুখ ধনী পিতার সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী লতিকা দেবী। প্রথমে এই রতিকান্তের সঙ্গেই তার বিবাহ ঠিক হয়ে গেছিল, কিন্তু শেষ পর্যন্ত সুযোগ ফসকে গেল। সত্যেনবাবুর সাথে লতিকা দেবীর বিবাহ হয়ে গেল। সেই থেকেই সত্যেনবাবু রতিকান্তের 2 চক্ষের বিষ। তার বুকে জ্বলছিল মারাত্মক হিংসার আগুন। 1.5 বছর ধরে ওঁত পেতে সে সুযোগ খুঁজতে থাকে। তারপর চরম সুযোগ পেয়ে যায় হতভাগ্য সত্যেনবাবুর কিউরিও সংগ্রহের বাতিকের জন্য। তিনি যখন এই গাছটার ওপর হাত রেখে মন দিয়ে পরীক্ষা করছিলেন, খুব সম্ভব সেই সময়ই রতিকান্ত রিভলভার চালায়। কিন্তু গাছের একটা টুকরো যে ভেঙে সত্যেনবাবুর হাতের মুঠোতেই আটকে আছে সেটা উনি খেয়াল করেননি। এরপর পুলিশকে ধোঁকা দিতে গভীর রাতে মৃতদেহ দূরে ফেলে দিয়ে আসেন। তবে আমি কিন্তু ধোঁকা খাইনি। মৃতদেহের হাতের মুঠোয় গাছের ভাঙা টুকরোটা দেখেই আমি বুঝতে পেরেছিলুম
হত্যাকাণ্ডটা হয়েছে এমন কোনো ঘরের মধ্যে যেখানে সাজানো আছে একটা জাপানি বনসাই। এ গাছ তো মাঠে জঙ্গলে থাকে না, থাকে সাধারণত শৌখিন বাবুদের বৈঠকখানাতে। এই জাপানি কিউরিওর জন্যই হয়েছে এই হত্যাকাণ্ড। আবার এই জাপানি কিউরিওই ধরিয়ে দিল হত্যাকারীকে। আপাতত আমার কাজ শেষ। চলো হে মানিক। ও, যাওয়ার আগে আর একটা কথা বলে যাই। সুজনবাবু শখের গোয়েন্দা মানেই তুচ্ছ তাচ্ছিল্য করার পাত্র নয়, কথাটা মনে রাখবেন। সুজনবাবু নত মুখে হাত জোড় করে বললেন, আগে নিশ্চয়ই মনে রাখবো জয়ন্তবাবু, আর লজ্জা দেবেন না, মাফ করবেন। শুনছিলেন বনসাই রহস্য। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, সুজনবাবু, সঞ্জয়, দ্বিজেন, অপু, রতিকান্ত, অরিজিৎ, ট্যাক্সি চালক ভোগলু, লতিকা দেবী, সঙ্গীতা, জয়ন্ত, সঞ্জিত এবং মানিকের চরিত্রে গল্প পাঠিয়েছিলাম আমি দীপঙ্কর। গালগপ্পে আবার দেখা হবে পরের গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু।